নমস্কার, আমি দেবু। আজকের ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্গত বিশেষ বিশেষ ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে, যেখানে বর্তমানে যে 6টি ফান্ডামেন্টাল রাইটস আছে তার মধ্যে প্রথম যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি সম্বন্ধে আজকে আমরা বিশদে আলোচনা করব। রাইট টু ইকুয়ালিটিতে কোন কোন আর্টিকেল রাইট টু ইকুয়ালিটির মধ্যে বিলং করছে না, আগেই বলেছিলাম আর্টিকেল 14, 15, 16, 17, 18 এই কটি আর্টিকেল রাইট টু ইকুয়ালিটির কথা বলছে। আচ্ছা, রাইট টু ইকুয়ালিটি বলার আগে আমাদের যে বিষয়টা জেনে রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ স্টেট, ডেফিনেশন অফ দ্য স্টেট। তার কারণ ফান্ডামেন্টাল রাইটস পড়তে গিয়ে বারবার এই কথাটার উল্লেখ আসবে, স্টেটস ক্যান নট ডিনাই, স্টেট এটা করতে পারে না, স্টেট ডিসক্রিমিনেট করতে পারে না। তো তার আগে এটা জানা খুবই প্রয়োজন, স্টেটের মধ্যে কারা কারা বিলং করছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য স্টেট। তো ডেফিনেশন অফ দ্য স্টেট কে বলে দিচ্ছে না, আর্টিকেল 12 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি সম্বন্ধে বলছে না, স্টেটের ডেফিনেশন সম্বন্ধে। আর্টিকেল 12 অনুযায়ী স্টেটের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত হবে। প্রথম, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অফ ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টের এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ অর্গান। নেক্সট, স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ অর্গান। 3 নম্বর, যে সমস্ত লোকাল বডিজ আছে অর্থাৎ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এরা সমস্ত স্টেটের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আরও যে সমস্ত অর্গানাইজেশন আছে যেমন এলআইসি, সেল, ভেল, এরা সমস্ত স্টেটের আন্ডারে পড়ছে। অর্থাৎ এরা কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসকে উল্লঙ্ঘন করতে পারবে না। এরা সমস্ত আর্টিকেল 12 এর দ্বারা এরা সমস্ত স্টেটের মধ্যে ইনক্লুড হচ্ছে। ওকে, 12 এর পর আসছে আর্টিকেল 13। আর্টিকেল 13 সম্বন্ধে আগে আমি বিশদে আলোচনা করে দিয়েছি, তবু আরেকবার রিভিশনের জন্য। আর্টিকেল 13 কি বলা আছে না, জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট বলা আছে। কি হলো জুডিশিয়াল রিভিউ সেটা জানতে গেলে আগের ভিডিও অবশ্যই দেখুন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে জুডিশিয়াল রিভিউ। নেক্সট আর্টিকেল 12 বললাম, আর্টিকেল 13 বললাম, এবার আসছি আর্টিকেল 14। আগেই বলেছি আর্টিকেল 14 টু আর্টিকেল 18 রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে। তো আর্টিকেল 14 কি বলা আছে, আর্টিকেল 14 দুটো কনসেপ্টের উল্লেখ পাওয়া যায়, এক ইকুয়ালিটি বিফোর ল এবং দ্বিতীয় ইকুয়াল প্রোটেকশন অফ ল। অ্যাকচুয়ালি আর্টিকেল 14 কি বলা আছে, স্টেট শ্যাল নট ডিনাই any person equality before law and equal protection of law within the territory of India। এখানে দুটো কথা খুবই ইম্পর্টেন্ট। এনি পার্সন বলা হচ্ছে, অর্থাৎ আর্টিকেল 14 কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সিটিজেনদের জন্য তো অ্যাপ্লিকেবল বটেই, এলিয়েন্সদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, সেই জন্য এনি পার্সনের কথা এখানে বলা হয়েছে। স্টেট কি করতে পারবে না না, ডিনাই করতে পারবে না কোনো পার্সনকে কি দিতে না, ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল এর ক্ষেত্রে। কার মধ্যে না, উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এই কথাটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ইন্ডিয়ার টেরিটরির ভেতরে কোনো ব্যক্তিকে সে ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল স্টেট দিতে বাধ্য। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে পার্সন বলতে লিগ্যাল পার্সনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ লিগ্যাল পার্সনের মধ্যে কোনো স্ট্যাচুটরি কর্পোরেশন আসছে, কোম্পানিজ আসছে, অর্থাৎ পার্সন তো আসছি, তার মধ্যে রেজিস্টার্ড সোসাইটি, কোম্পানিজ, কর্পোরেশন, এরা সমস্তই এই পার্সনের মধ্যে ইনক্লুড হচ্ছে। ক্লিয়ার? নেক্সট যে দুটো শব্দের কথা আমি এখানে বললাম, প্রথমত ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো জিনিসকে ভালো করে বুঝে নিতে হবে। প্রথম আসছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল এর মানে কি, সরল অর্থে বলতে গেলে ইকুয়ালিটি বিফোর ল বলতে বোঝায় আইনের চোখে সকলেই সমান। অর্থাৎ ধনী হোক দরিদ্র হোক, উঁচু নিচ, ধনী দরিদ্র, জাতপাত নির্বিশেষে আইন সকলের জন্য সমান। অর্থাৎ কোনো একটি বিশেষ ক্রাইমের জন্য সে যদি বড় লোক হয় তার জন্য যে সাজা বরাদ্দ হবে, সে যদি গরিব লোক একই ক্রাইম করে থাকে তার জন্য একই সাজা বরাদ্দ হবে। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল কোথাকার কনসেপ্ট না, এটা ব্রিটেনের কনসেপ্ট, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, এবং এটি নেগেটিভ ইন নেচার। এর ধরনটা কিরকম না, এটা নেগেটিভ ইন নেচার। নেক্সট আসছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল ইউএসএ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ইউএস এর কনসেপ্ট। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর লয়ে যদি আইন সকলের জন্য সমান হয়, তাহলে একজন সাধারণ ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে খুন করে ফেলে,
এবং সেই ব্যক্তি যদি সেলফ ডিফেন্সের জন্য অন্য কোনো ব্যক্তিকে খুন করে ফেলে তাহলে কি সমান সাজা তার জন্য বরাদ্দ হবে? অ্যান্সার হবে না। অর্থাৎ এখানে দেখতে হবে কোন সার্কামস্টেন্সে, কোন পরিস্থিতিতে সে ওই ক্রাইমটা করছে। এটা কি বলা হচ্ছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল। অর্থাৎ যদি সেম সার্কামস্টেন্সে কোনো ব্যক্তি, কোনো ভিন্ন ভিন্ন ব্যক্তি যদি সেম সার্কামস্টেন্সে সেই ক্রাইমটি করে ফেলে তাদের জন্য সমান সাজা বরাদ্দ হবে। অর্থাৎ লাইক শুড বি ট্রিটেড লাইক। ক্লিয়ার? অর্থাৎ এখানে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে ইকুয়াল সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে, এবং এই কনসেপ্টটি পজিটিভ ইন নেচার। এবং কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। নেক্সট আসছি রুল অফ ল। প্রথমেই যেটা বললাম ইকুয়ালিটি বিফোর ল, এই কনসেপ্টটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবং এই ইকুয়ালিটি বিফোর ল অ্যাকচুয়ালি রুল অফ ল এরই একটি এলিমেন্ট। রুল অফ ল কার কনসেপ্ট? না একজন ব্রিটিশ জুরিস্ট এভি ডাইসি এর কনসেপ্ট হচ্ছে রুল অফ ল। এই রুল অফ ল এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে, যার মধ্যে একটি এলিমেন্ট হলো ইকুয়ালিটি বিফোর ল। রুল অফ ল এর যে তিনটে এলিমেন্ট আছে তার মধ্যে প্রথম দুটি এলিমেন্ট ইন্ডিয়ার জন্য গ্রাহ্য, অর্থাৎ ইন্ডিয়াতে তা অ্যাপ্লিকেবল, এবং তৃতীয় এলিমেন্টটি ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল নয়। তাই তৃতীয় এলিমেন্টটি সম্বন্ধে বিশদ আলোচনা আমাদের প্রয়োজন নয়। প্রথম দুটো এলিমেন্টকে আমি একবার হালকার উপর বলে দিচ্ছি। প্রথম এলিমেন্ট কি বলছে? না কোনো ব্যক্তি তখনই সাজা পাবে, তখনই সাজার যোগ্য যদি সে কোনো আইনের উল্লঙ্ঘন করে থাকে, অর্থাৎ ব্রিচ অফ ল এর ক্ষেত্রে তবেই তার সাজা হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো ক্রাইম করছে, সেই ক্রাইমের এগেনস্টে তখন সেই পরিস্থিতিতে যদি সেটা আইনের বিরুদ্ধে গিয়ে হয়ে থাকে তবেই সে সাজা পাওয়ার যোগ্য, অন্যথায় নয়। এটা হচ্ছে প্রথম এলিমেন্ট। অর্থাৎ আইনের উল্লঙ্ঘন করলে তবেই সে সাজা পাওয়ার যোগ্য। বোঝা গেল? দ্বিতীয় ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল কি একটু আগেই আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। নেক্সট, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে রুল অফ ল, যেটা কিনা আর্টিকেল 14-এ উল্লেখ আছে, তাকে বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে। বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি না সেই সম্বন্ধে পরে আমরা বিশদে আলোচনা করব। এখানে অল্পর উপর বলে রাখি, কোনো জিনিসকে বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হলে সেই বিষয়টির উপর কোনো অ্যামেন্ডমেন্ট হবে না, এবং সেই বিষয়টিকে কনস্টিটিউশন থেকে হাঁটানো যাবে না, অর্থাৎ সেই বিষয়টিকে কোনো চেঞ্জ করা যাবে না। তাকেই বলা হয় বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ আর্টিকেল 14-কে কোনোভাবেই পার্লামেন্ট দ্বারা কোনো অ্যাক্ট পাস করে একে চেঞ্জ করা যাবে না। এই আর্টিকেল 14-এর কিছু এক্সেপশনও আছে, যেমন প্রেসিডেন্ট বা গভর্নর তার কাজের ক্ষেত্রে কোর্টের কাছে অ্যান্সারেবল নয়, প্রথমত। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট এবং গভর্নর সে যতদিন সেই অফিসটা হোল্ড করছে, অর্থাৎ যতদিন সে প্রেসিডেন্ট হিসাবে কাজ করছে এবং যতদিন সে গভর্নর হিসাবে কাজ করছে, তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করা যাবে না। এছাড়াও তার ইমপ্রিজনমেন্ট এবং অর্থাৎ তার জেল হতে পারে না কোনোভাবেই যতদিন সে প্রেসিডেন্ট বা গভর্নর পোস্ট হোল্ড করেছে। নেক্সট, সভাপতি এটা মনের মধ্যে একটা প্রশ্ন এসেই থাকে, তাহলে কি কোনো সিভিল প্রসিডিংও স্টার্ট করা যাবে না? অ্যান্সার হচ্ছে সিভিল প্রসিডিং স্টার্ট করা যাবে, কিন্তু তার জন্য প্রেসিডেন্ট বা গভর্নরের কাছে আগে নোটিশ পাঠাতে হবে। সেই নোটিশ পাঠানোর 2 মাস পরেই তার এগেনস্টে কিছু অ্যাকশন নেওয়া যেতে পারে। অর্থাৎ নোটিশ পাঠানোর 2 মাস পর্যন্ত তার এগেনস্টে কিছুই অ্যাকশন শুরু করা যাবে না। এগুলো সমস্তই আর্টিকেল 361-এ উল্লেখ আছে, যদিও ইম্পর্টেন্ট খুব একটা নয়। নেক্সট এক্সেপশন, কোনো নিউজ পেপার বা কোনো টিভি চ্যানেল যদি পার্লামেন্টের অ্যাকচুয়াল যা ঘটছে পার্লামেন্টে সেই সম্বন্ধে যদি সত্য ঘটনা পাবলিশ করে, তাহলে তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। নেক্সট এক্সেপশন, পার্লামেন্টের সেশন চলাকালে যদি কোনো বিশেষ মন্ত্রীর দ্বারা বা কোনো বিশেষ মেম্বারের দ্বারা কোনো বিশেষ মেম্বারকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা কোনো কিছু উল্টোপাল্টা কথা যদি বলা হয়ে থাকে, তাহলে তার এগেনস্টেও কোনো কোর্টে সেই জিনিসটাকে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ তারা এর ক্ষেত্রে ইমিউন থাকবে। নেক্সট, আর্টিকেল 31C, এটাও কিন্তু আর্টিকেল 14-এর একটা এক্সেপশন। আর্টিকেল 31C-তে কি বলা আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে বিশদে আলোচনা করব। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি কথা বলেছিলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হোয়ার 31C কামস ইন আর্টিকেল 14 গোজ আউট, অর্থাৎ যেখানে 31C চলে আসছে সেখানে 14 কার্যকরী হবে না। অর্থাৎ আর্টিকেল 14 আমি ক্লিয়ার করে দিলাম।
নেক্সট আসছি আর্টিকেল 15। আর্টিকেল 15-এ কি বলা হচ্ছে না, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ড, কিছু বিশেষ গ্রাউন্ডে ডিসক্রিমিনেশনকে প্রতিরোধ করা হচ্ছে আন্ডার আর্টিকেল 15। আর্টিকেল 15-এ কি বলা হচ্ছে না, আর্টিকেল 15 প্রোভাইডস দ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন। এই এনি সিটিজেন কথাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অন গ্রাউন্ডস only of religion, race, caste, sex and place of birth। এখানে any citizen কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং on the grounds only, এই only কথাটার উপর জোর দিতে হবে। অর্থাৎ আর্টিকেল 15 কাদের ক্ষেত্রে এনজয়েবল না, কেবলমাত্র সিটিজেনের ক্ষেত্রে এনজয়েবল, এবং এখানে স্টেট ডিসক্রিমিনেট করতে পারে না, পার্থক্য করতে পারবে না কোন কোন গ্রাউন্ডে, সেই জন্য এনি এখানে উল্লেখ আছে। অর্থাৎ কেবলমাত্র এই কটি গ্রাউন্ডে স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না, অর্থাৎ এর বাইরে করতে পারবে। তো কোন কোন গ্রাউন্ডে না, এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ না, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থ, কেবলমাত্র এই কটি গ্রাউন্ডেই স্টেট কোনো ব্যক্তির মধ্যে, সিটিজেনদের মধ্যে ডিসক্রিমিনেট করতে পারবে না, এর উল্লেখ আছে আন্ডার আর্টিকেল 15। কিছু উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যায়। যেমন মনে করো কোনো পাবলিক শপ হোক, কোনো রেস্টুরেন্ট হোক, কোনো সিনেমা হল অর্থাৎ প্লেস অফ এন্টারটেনমেন্ট হোক, এই সমস্ত অর্থাৎ শপিং মল হোক, এই সমস্ত জায়গায় সেই রেস্টুরেন্টটা স্টেট ওন্ডও হতে পারে, অর্থাৎ কোনো এবং কোনো বিশেষ ব্যক্তিরও হতে পারে, যে কারোরই হোক না কেন, অর্থাৎ এনি পার্সনের হোক। সেটা এনি পার্সনের ক্ষেত্রে কী কী না, কোনো দোকান হোক, শপ হোক, রেস্টুরেন্ট হোক, মল হোক অথবা সিনেমা হল হোক, সেক্ষেত্রে ডিসক্রিমিনেট করতে পারবে না এই নির্দিষ্ট গ্রাউন্ডের ক্ষেত্রে। অর্থাৎ কোনো শপিং মলে ঢুকতে গেলে কোনো ব্যক্তিকে আমি ঢুকতে দেব না বা আমি তাকে আমার পণ্য বিক্রি করব না, সে বলতে পারে না। নেক্সট আসছি, যদি ওয়েল হোক, বাথ হোক অর্থাৎ সুইমিং পুল হোক, রোড হোক, এই সমস্ত ব্যাপারে কি ডিসক্রিমিনেট সম্ভব? ডিসক্রিমিনেট সম্ভব যদি সেটা তোমার বা আমার কোনো বিশেষ ব্যক্তির সেগুলো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে ডিসক্রিমিনেট করতে পারবে। কিন্তু যদি এই কুয়ো হোক বা সুইমিং পুল বা তোমার বলো রোড হোক, এই সমস্ত ব্যাপারগুলো যদি স্টেট ওন্ড হয়ে থাকে, অর্থাৎ স্টেটের দ্বারা যদি এগুলো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেট কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে না। অর্থাৎ যদি কোনো বিশেষ সেলিব্রিটির সুইমিং পুল আছে, সেখানে যদি তুমি আমি মনে করো যে হ্যাঁ আমি সেখানে একটু গরম করছে, একটু চানটা করে আসি, ইজ দ্যাট পসিবল? সে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারে, অর্থাৎ তোমাকে ঘাট ধরে বাইরে বার করে দিতে পারে। কিন্তু যদি সেটা স্টেট ওন্ড হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে ডিসক্রিমিনেট সম্ভব নয়। এবং একই সাথে উদাহরণটা দিয়ে কমপ্লিট করে দিই, কোনো একটা বিশেষ সেলিব্রিটির যদি একটা রেস্টুরেন্ট থাকে, তুমি সেখানে বসে খেতেই পারো, তুমি সেখানে যেতে পারো, সে কিন্তু তোমাকে বাধা দিতে পারবে না। অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেল। স্বভাবতই আর্টিকেল 15-এরও কিছু এক্সেপশন আছে। এখানে কি বলা হচ্ছে না, ডিসক্রিমিনেট করতে পারবে না কিসের কিসের ভিত্তিতে, আরেকবার বলে দিই, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। তো এখানে সেক্স কথাটা আমি ইম্পর্টেন্ট বললাম, তো সেক্স দিয়ে আমি ডিসক্রিমিনেট কীভাবে হয় সেটা ব্যতিক্রমটা বুঝিয়ে বলি, এক্সেপশনটা। যেমন বিশেষ কিছু ক্ষেত্রে মহিলাদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া থাকে, মহিলাদের ক্ষেত্রেও দেওয়া থাকে, চিলড্রেনদের ক্ষেত্রেও দেওয়া থাকে। এগুলো কিন্তু আর্টিকেল 15-এর এক্সেপশন। বেশ কিছু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে মহিলাদের পয়সা লাগে না, কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করতে গেলে সেটা পুরো পয়সা দিতে হয়। তাহলে এক্ষেত্রে কি ডিসক্রিমিনেট হচ্ছে না? ডিসক্রিমিনেশন হচ্ছে না, অবশ্যই ডিসক্রিমিনেশন হচ্ছে, কিন্তু মহিলা এবং চিলড্রেনদের ক্ষেত্রে এই ডিসক্রিমিনেশন করা যেতেই পারে, কারণ করাটা উচিত, কারণ তাদেরকে উন্নতি করতে গেলে, তাদের সামগ্রিক উন্নতি সাধন করতে গেলে তাদেরকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন। নেক্সট, এছাড়াও ডিসক্রিমিনেট করা যায়, যেমন যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, তাদেরও বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার, বেশ কিছু চাকরির ক্ষেত্রে সিটের রিজার্ভেশন থাকে, বেশ কিছু জায়গায় তাদের ডিসক্রিমিনেশন, তাই বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, অর্থাৎ ডিসক্রিমিনেশনই হচ্ছে। এছাড়াও যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদেরও কিছু কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, এগুলোও কিন্তু আর্টিকেল 15-এর এক্সেপশনের মধ্যেই পড়ছে। নেক্সট আসছি আর্টিকেল 16, অর্থাৎ আর্টিকেল 14 এবং আর্টিকেল 15 আমি ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট বলতে চলেছি আর্টিকেল 16। আর্টিকেল 16-তে বলা হয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে। এখানে বলে রাখি আর্টিকেল 16 কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ওনলি সিটিজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওনলি সিটিজেনের ক্ষেত্রে কোন কোন আর্টিকেল অ্যাপ্লিকেবল আগে বলেছিলাম আগের ভিডিওয়ে, আরেকবার রিভিশন করে দিচ্ছি। আর্টিকেল 15, 16, 19, 29, 30
এই কটি আর্টিকেল কেবলমাত্র সিটিজেনদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এই কটা আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুবই প্রয়োজন। তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার এটাকে বলে তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। আর্টিকেল 16 বলছে নো সিটিজেন ক্যান বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট অর বি ইনএলিজিবল ফর এনি এমপ্লয়মেন্ট অর অফিস আন্ডার দ্য স্টেট অন গ্রাউন্ডস অফ অনলি, এখানেও কিন্তু অনলি শব্দের উল্লেখযোগ্য, অনলি রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অ্যান্ড ডিসেন্ট। এখানে এক্সট্রা একটা গ্রাউন্ড উল্লেখ হচ্ছে, সেটা হচ্ছে ডিসেন্ট। অর্থাৎ এই কটি গ্রাউন্ডে সিটিজেনদের মধ্যে স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না যে তোমাকে এই জবটি দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে না। অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না কোন কোন গ্রাউন্ডে না, রিলিজিয়ান, রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ এবং ডিসেন্ট, এই কটি গ্রাউন্ডে ডিসক্রিমিনেট করতে পারবে না। এর বাইরে অন্য কোনো গ্রাউন্ডে স্টেট ডিসক্রিমিনেট করতে পারে। আচ্ছা, এরও কিছু এক্সেপশন আছে, যেমন পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1957 অনুযায়ী বলা হয়েছিল যে কোনো বিশেষ স্টেটেতে তার স্টেটের ব্যক্তিদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ডিসক্রিমিনেট করা যেতে পারে, কিন্তু এটা 1974-এ এক্সপায়ার হয়ে যায়, যদিও এটা কেবলমাত্র অন্ধ্রপ্রদেশে প্রচলিত আছে। এছাড়াও এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু রিজার্ভেশন এখনও, কিছু ডিসক্রিমিনেশন হয়ে থাকে, যেমন যেগুলো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস পিপল, তাদের ক্ষেত্রে বেশ কিছু রিজার্ভেশন দেওয়া থাকে, তো সেটাও এক প্রকার ডিসক্রিমিনেশনই হচ্ছে। এছাড়াও বেশ কিছু জায়গায় যেগুলো হিলি রিজিয়ন আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন আর্মির চাকরির ক্ষেত্রে হাইটের কিছু পরিমাণ ছাড় দেওয়া হয়, তাহলে সেটাও কি হচ্ছে, এক প্রকার ডিসক্রিমিনেশনই হচ্ছে, যদিও এগুলো আর্টিকেল 16-এর এক্সেপশন। নেক্সট আসছে আর্টিকেল 17 সম্বন্ধে। আর্টিকেল 17-এ কি বলা আছে না, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্বন্ধে বলা আছে আন্ডার আর্টিকেল 17। আচ্ছা, আর্টিকেল 17-এ বলা হয়েছে আর্টিকেল 17 abolishes untouchability and forbids its practice in any form, অর্থাৎ যে কোনো ফর্মে আনটাচেবিলিটি প্র্যাকটিস করা অপরাধ, অর্থাৎ আইন অনুযায়ী এটা পানিশেবল অফেন্স হিসাবে বিচার করা হয়। এবং আনটাচেবিলিটি অ্যাক্ট 1955-কে পরে 1976-এ এর নাম চেঞ্জ করে করা হয়েছিল প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। এর দ্বারা এই যে আনটাচেবিলিটি সম্বন্ধে যে নিয়মকানুন তাকে আরও স্ট্রিক্ট করা হয়েছিল এবং এর স্কোপটাকে আরও বাড়ানো হয়েছে। যদিও হোয়াট ইজ আনটাচেবিলিটি, অর্থাৎ আনটাচেবিলিটি অ্যাকচুয়ালি আমরা বলবো কাকে, এর কোনো ডেফিনেশন কিন্তু কনস্টিটিউশনে উল্লেখ নেই, অর্থাৎ আনটাচেবিলিটি সম্বন্ধে বিশদে কিছু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা নেই। যদিও মাইসোর হাইকোর্ট এই সম্বন্ধে একটি রায় দিয়েছিল। না, মাইসোর হাইকোর্ট কি বলেছিল, মাইসোর হাইকোর্ট বলেছিল যে আনটাচেবিলিটিকে যেন হালকার উপর না নেওয়া হয়। আনটাচেবিলিটি কাকে বলবো না, যে সমস্ত প্র্যাকটিসগুলো হেরিডিটিতে অর্থাৎ বংশ পরম্পরায় ডেভেলপড হয়েছে ধীরে ধীরে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা বলবো আনটাচেবিলিটি। যেমন কেউ ছুতরের কাজ করে, সে বংশ পরম্পরায় তার ছুতরের কাজ করতে করতে তাকে আমরা আনটাচেবল করে দিয়েছি। বোঝা গেল? এমন হালকার ওপর মিনিং এই নয় যে হ্যাঁ আমি কোনো ড্রেনে পড়ে গেছি তো তাতে আমার গায়ে নোংরা ময়লা লেগে আছে আর তুমি আমাকে বললে তোমাকে আমি ছোবো না, তো আমি আনটাচেবিলিটি, তুমি আমাকে আনটাচেবিলিটি এই হিসাবে গণ্য করছো, এই এগেনস্ট আমি কোর্টে চলে গেলাম। দিস ইজ নট আনটাচেবিলিটি। বোঝা গেল? যে সমস্ত জিনিসগুলো কাজের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে বা কোনো একটি বিশেষ স্থানে বসবাসের ভিত্তিতে ধীরে ধীরে হিস্টোরিক্যালি ডেভেলপ হয়েছে তাকে আমরা বলবো আনটাচেবিলিটি। 1955-এর এই অ্যাক্টের দ্বারা কিছু বিশেষ প্র্যাকটিসকে বাধা দেওয়া হয়েছে, যেমন আমি কোনো বিশেষ বর্গের কোনো ব্যক্তিকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া, সেখানে এন্টার করতে বাধা দিতে পারি না, অথবা কোনো শপিং মল বা কোনো রেস্টুরেন্টে যে এই বিশেষ ধরনের কাস্টের লোককে আমি এন্ট্রি দেবো না বা আমি তাকে পণ্য সামগ্রী বিক্রি করব না, এই সমস্ত ব্যাপার কিন্তু তাকে পানিশেবল অফেন্স হিসাবে গণ্য করা হবে আনটাচেবিলিটি এই গ্রাউন্ডে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আনটাচেবিলিটি এই গ্রাউন্ডটা স্টেটের এগেনস্টেও অ্যাপ্লিকেবল এবং কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধেও সমানভাবে অ্যাপ্লিকেবল। নেক্সট আসছি আর্টিকেল 18। আর্টিকেল 18-এ অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলা হচ্ছে, অর্থাৎ আর্টিকেল 18-এর দ্বারা স্টেটকে বাধা দেওয়া হচ্ছে কোনো ব্যক্তিকে, সে সিটিজেন হতে পারে অথবা ফরেনার হতে পারে, তাকে কোনো বিশেষ টাইটেল দেওয়া থেকে বিরত করা হচ্ছে আন্ডার আর্টিকেল 18। কিন্তু এই টাইটেলের মধ্যে একাডেমিক এবং মিলিটারি এই দুটো টাইটেলকে
এর অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ কোনো মিলিটারি টাইটেল তাকে দেওয়া যেতে পারে কোনো স্টেটের দ্বারা, এবং কোনো একাডেমিক টাইটেলও দেওয়া যেতে পারে, যেমন ডক্টর অথবা কর্নেল, মার্শাল, এই সমস্ত। এর সাথে সাথে আর্টিকেল 18 বাধা দিচ্ছে কোনো ইন্ডিয়ার সিটিজেনকে কোনো বাইরের কোনো কান্ট্রি থেকে কোনো টাইটেল অ্যাকোয়ার করতে। যদি কোনো ইন্ডিয়ার কোনো সিটিজেন বাইরের কোনো কান্ট্রি থেকে কোনো টাইটেল অ্যাকোয়ার করতে চায়, তাহলে তার আগে তাকে প্রেসিডেন্টের অ্যাসেন্ট নিয়ে তাকে বাইরে থেকে কোনো টাইটেল অ্যাকোয়ার করতে হবে। উইদাউট প্রেসিডেন্টের অ্যাসেন্টে সে বাইরের কোনো কান্ট্রি থেকে কোনো টাইটেল অ্যাকোয়ার করতে পারবে না। নেক্সট, এই টাইটেলের মধ্যে কোন কোন টাইটেল তাহলে অন্তর্ভুক্ত হচ্ছে? যেমন বেশ কিছু হেরিডিটারি টাইটেল আগে প্রচলিত ছিল, যেমন মহারাজা, রায় বাহাদুর, রায় সাহেব, দিওয়ান বাহাদুর, এই সমস্ত টাইটেল বংশ পরম্পরায় তারা এনজয় করে আসতে। যেমন মহারাজার ছেলে মহারাজা, রায় বাহাদুরের ছেলে রায় বাহাদুর, রায় সাহেবের ছেলে রায় সাহেব, এই সমস্ত টাইটেলকে অ্যাবলিশ করা হয়েছিল, অর্থাৎ ব্যান করে দেওয়া হয়েছিল আন্ডার আর্টিকেল 18। ইন 1996 সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেমন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এই সমস্তগুলোকে কিন্তু অ্যাবলিশন অফ টাইটেলে এই টাইটেলের আওতায় আনা হচ্ছে না। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের দ্বারা, অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা, এখানে স্টেট বলতে ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা বলছি আমি, ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা কোনো ব্যক্তিকে এই 4টি অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া যেতেই পারে। অর্থাৎ এগুলো অ্যাবলিশন অফ টাইটেলের মধ্যে আওতায় পড়ছে না। কি কি না? পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী এবং ভারতরত্ন। কিন্তু এক্ষেত্রে একটি কিন্তু আছে। কোনো ব্যক্তি যে পদ্মভূষণ প্রাপ্ত বা পদ্মবিভূষণ প্রাপ্ত বা ভারতরত্ন প্রাপ্ত কোনো ব্যক্তি তার নামের সাফিক্সে বা প্রিফিক্সে, অর্থাৎ নামের আগে বা পিছনে, এই সমস্ত টাইটেলকে উল্লেখ করতে পারবে না। যদি কোনো ব্যক্তির নামের আগে বা পিছনে এই সমস্ত টাইটেলগুলোকে উল্লেখ করে, তাহলে কিন্তু স্টেট দ্বারা, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা তার এই সমস্ত টাইটেলগুলোকে কেড়ে নেওয়া হবে। এ সম্বন্ধে একটা তথ্য দিয়ে রাখি, ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল 1954-এ, যদিও 1977-এ মোরারজি দেশাইয়ের সরকার দ্বারা এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং ইন্দিরা গান্ধীর সরকার দ্বারা এটাকে পুনরায় চালু করা হয়েছিল 1980 সালে। 1980-তে পুনরায় এটাকে চালু করা হয়। অর্থাৎ আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ আর্টিকেল 14, 15, 16, 17 এবং 18। আরেকবার রিক্যাপ দিয়ে দিচ্ছি, আর্টিকেল 14-এ কি উল্লেখ আছে না? ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা উল্লেখ আছে। আর্টিকেল 15 ডিসক্রিমিনেশনকে বাধা দিচ্ছে কোন কোন গ্রাউন্ডে? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এই কটি গ্রাউন্ডে ডিসক্রিমিনেশনকে প্রোহিবিট করছে। নেক্সট আর্টিকেল 16 অপরচুনিটির ক্ষেত্রে ইকুয়াল অফ পাবলিক এমপ্লয়মেন্টের অপরচুনিটি সমানভাবে দেওয়া হচ্ছে। ঠিক আছে। নেক্সট আর্টিকেল 17-এ বলা আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির বিরুদ্ধে বলা আছে, এবং আর্টিকেল 18-এ বলা আছে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। আজকে আমরা কমপ্লিট করলাম। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।